শুভ্র চুপ করে শুয়ে আছে। যা হচ্ছে ওর বুকের ভেতর শুধু ও জানে। সবকিছু এক নিমিষে শেষ হয়ে গেছে। দুইটা মা, একটা অতীত আর একটা বর্তমান। পরে রুমে এসে বেডে শুয়ে পড়ে। অনেকক্ষণ পর একদম শুভ্রের বুকের ভেতরে ঢুকে ওকে জড়িয়ে ধরল। শুভ্র কিছুই বলছে না। পরি, তুমি কত ভালোবাসো? শুভ্রের কথা শুনে পরে চমকে ওঠে। এবার শুভ্র চিৎকার করে ওঠে। যা বলছি তার জবাব দে শুধু। শুভ্রর ধমকে পরে ভয় পেয়ে যায়। আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি শুভ্র। তুমি তো সব জানো, তাহলে কেন প্রশ্ন করছো? এবার শুভ্র পরীকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে উঠে বসে লাইটটা জ্বালায়। শুভ্র কাঁদছিল এতক্ষণ, চোখ দুটো লাল হয়ে আছে। অজানা ভয়ে আবার বুক ধকধক করে উঠল। শুভ্র, কি হয়েছে তোমার? আমাকে বলো, তুমি কাঁদছো কেন? আমার কি কোনো ব্যবহারে তুমি কষ্ট পাইছো? আমাকে বলো, আমি নিজেকে শুধরে নিব। আমাকে যখন এতই ভালোবাসিস, তাহলে আমাকে ছেড়ে গেছিলি কেন তুই? তোর কি একবার মনে পড়েনি আমার কথা, যে আমার কি হবে? 6টা মাস আমি ঠিকমতো ঘুমাতে পারিনি। আমার জীবন তুই শেষ করে দিয়েছিস পরি। কেন করেছিলি এরকম? শক্ত করে পরে হাত ধরে শুভ্র। আমার অনেক বড় ভুল হয়ে গেছে শুভ্র, আর কথাটা বলো না আমাকে। আমি নিজেকে ক্ষমা করতে পারি না। এই জন্য একা একা থেকে আমি বুঝেছি তখন তুমি নেই যে জীবনে, সে হলো মরণ। আর কখনো এমন কাজ করব না। প্লিজ আমায় ক্ষমা করে দাও। বলো তোমার কি হয়েছে? এবার শুভ্র যেন পাগল হয়ে যায়। একদম পরীর কাছে হাঁটু ঘিরে বসে বলল, আমাকে কখন ছেড়ে যাবি না তো? প্রমিস কর। শুভ্র, তুমি কি সব বলছো? তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো? তুমি জানো না আমি তোমাকে কতটা চাই। বলেই পরী কাঁদতে লাগলো। তুমি বারবার একই কথা বলে কেন আমাকে আঘাত করছো? শুভ্র কোনো দিকে খেয়াল নেই। ও আবার বলে উঠল, কোরআন বুকে নিয়ে বল যে আমাকে ছেড়ে যাবি না। পরী তাই করে। তবুও শুভ্রের মন মানে। জান্নাতকে ছুঁয়ে বল আমাকে ছেড়ে কখনো যাবি না। সেটাও পরী করে। এভাবে না, আল্লাহর নামে ওয়াদা করে বল। পরী সেটাও করে। না পড়ি, আমার মন মানছে না। শুভ্রের মা যেমন ছোট্ট শুভ্র আর ওর বাবাকে ছেড়ে গেছে চিরদিনের জন্য, তুমি আমাকে আর জান্নাতকে ছেড়ে যাবে না তো? তুমি আমাকে ছুঁয়ে বলো, কখনো আমাদের ছেড়ে চলে যাবে না তুমি? এবার পরী এসে শুভ্রকে জড়িয়ে ধরে বলে, তোমাকে ছেড়ে আমি কই যাব শুভ্র? আমার পুরো জীবনেই তো তুমি। বলেই পরী কয়েকটা কিস করে শুভ্রের বুকে। শুভ্র এবার ফিকরে মা মা বলে কেঁদে উঠে ছোট বাচ্চাদের মতো। কান্না থামছেই না, পাগলের মতো আচরণ করছে। মানুষ কতটা আঘাত পেলে এরকম করে, তাও আবার ওর মতো কঠিন একটা মানুষ। শুভ্রর কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। আমার মা শুধু এই শুভ্রের মা, আর কারো না। আমাকে এই পৃথিবীতে কেন আনতে গেলে মা? আমি তো এটা চাইনি। আমি তোমাকে এখন কোথায় খুঁজে পাবো মা? পড়ি, আজ আমি অনেক কষ্ট পেয়েছি। কেন আমি দুনিয়াতে আসলাম বলো তো? মনে হয় আমার জন্য সবকিছু ঘটেছে, সবকিছুর জন্য তাই আমি। বলে কান্নায় ভেঙে পড়ে শুভ্র। পড়ি কেন, কেউ কখনো শুভ্র মায়ের জন্য এইভাবে আর্তনাতে চিৎকার শোনেনি। পুরো চোখ মুখ লাল হয়ে গেছে, চোখের পানিতে গেঞ্জির খানিকটা ভিজে গেছে অবধি। শুভ্রকে শক্ত করে পড়ে আবার চড়িয়ে ধরে নিজের ঠোঁট দিয়ে শুভ্রের ঠোঁট চিপে ধরে। কারণ শুভ্রকে কিছুদিন থামানো যাচ্ছিল না। দুজনেরই চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল। পড়ে এবার শুভ্রের ঠোঁট ছেড়ে দিয়ে বলল, অনেকক্ষণ শুভ্র চুপ করে থাকে পরীর বুকে। পড়ি, বাবাকে ভালোবাসার বিকল্প কিছু মানুষ ছিল, তাই উনি এখনো বেঁচে আছেন। তুমি ছাড়া আমি কিন্তু আমার বিকল্প কেউ নেই। তুমি আমাকে এবার ছেড়ে গেলে আমি কিন্তু পাগল হয়ে যাব। আমার শুধু জান্নাতকে দিয়ে একদমই চলবে না। আমার তোমাকেও চাই পড়ি। আমাকে কখনো কষ্ট দিও না প্লিজ। বাবা তোমাকে কিছু বলেছে শুভ্র? হ্যাঁ, আমি যতই তোমাকে কষ্ট দিই না কেন, আমাকে তুমি কখনো ছেড়ে যাবে না, কখনো না পড়ি। পরী একদম শুভ্রের বুকের কাছে গিয়ে একটার পর একটা কিস করছে আর বলছে, আমি কতবার তোমাকে বলবো, বোঝো না তুমি? নিজের কলিজা বের করে কি তোমাকে দেখিয়ে বোঝাতে হবে যে পরি তার শুভ্রকে কতটা ভালোবাসে? শুভ্র আর কিছু না বলে পরীর কোলে শুয়ে চোখ মুছে ঠান্ডা গলায় বলল, খাবার খাওনি কেন তুমি? ইচ্ছে হয়নি তাই খাইনি, বাদ দাও তো। আর শোনো, আল্লাহকে যেমন ভালোবাসি এবং দিন দিন ভালোবাসা বৃদ্ধি পায়, তেমন ওনার পর আমি দুনিয়াতে একমাত্র তোমাকেই ভালোবাসি। আর এই সত্যটা ইনশাল্লাহ কোনোদিন বদলাবে না।
হুম, যাও খাবার খেয়ে আসো। না, আমার তোমার কাছে থাকতে বেশি ভালো লাগছে। প্রতিদিন তো খাই, একদিন না খেলে অসুবিধা হবে না শুভ্র? এবার শুভ্র উঠে রুম থেকে বের হয়ে গেল। পরে ওভাবেই বসে রয়েছে। কিছুক্ষণ পর খাবার নিয়ে এসে বলল, খেয়ে নাও। তুমি খাইছো? হুম, আমার মায়ের পছন্দের সব খাবার। কিন্তু বিশ্বাস করো, খাবার আমার গলা দিয়ে একদম নামতে চাইছিল না। আমি বাবার সামনে কিছু বলতে পারিনি। আমি যদি ইমোশনাল হয়ে পড়তাম, বাবা আর নিজের মধ্যে থাকতে পারতো না। পুরো বাড়িতে অশান্তি সৃষ্টি করতো বাবা। আমি ছিল ওই মাকে কেমন কষ্ট দিই বলো? আচ্ছা, পরে আমরা এই বিষয়ে কথা বলবো। এখন একদম চুপ করে বসে থাকবা এখানে। কিন্তু পরে কিছুই বুঝতে পারলো না আসল সমস্যাটা কি। হাত ধুয়ে এসে প্লেটটা হাতে নিয়ে শুভ্র মুখে এক লোকমা ভাত তুলে ধরল। শুভ্র, আমি কিন্তু প্রথম তোমাকে খাওয়াই দিচ্ছি, তাই না করবা না কিন্তু। শুভ্র পরে হাতে কিস করে বলল, আমি জানি। শুভ্রকে পরি খাইয়ে দিচ্ছে। শুভ্র এক মনে খাবার খাচ্ছে আর গভীর চিন্তা করছে। পড়ি, বাকি তুমি খাও, আমি আর খাবো না। বলেই শুভ্র পানি খেয়ে একটা সিগারেট নিয়ে বেলকনিতে চলে গেল। পরি খাওয়া কমপ্লিট করে নিচে সবকিছু রেখে আসে। পরি বেলকনিতে গিয়ে দেখে শুভ্র আবার নতুন করে সিগারেট ধরালো। হয়তো অনেক টেনশন করছে। শুভ্র লম্বা একটা সিগারেটে টান দিতেই পরি সিগারেটটা কেড়ে নিয়ে ফেলে দিয়ে শুভ্র ঠোঁট তুলে নিজের ঠোঁটে নেয়। কিন্তু সিগারেটের ধোয়া পরির মুখে চলে যায়। পরি শুভ্রকে ছেড়ে দিয়ে খুক খুক করে কাশি দিতে লাগলো। এবার শুভ্র উচ্চস্বরে হেসে বলল, কি কিস করার শখ মিটে গেছে? তুমি এগুলো ছেড়ে দেবে? এটা খাওয়ার জিনিস হলো? দম বন্ধ হয়ে যাচ্ছে। আমি তখন খুবই কম খাই পড়ি, দিনে 3 থেকে 4টার বেশি না। তবে নির্দিষ্ট একটা সময় এটা ছেড়ে দেবো ইনশাল্লাহ। ওকে, চলো ঘুমাবো, অনেক রাত হয়ে গেছে। বলেই শুভ্র রুমে এসে শুয়ে পড়ল। কিন্তু ঘুম আর ওর আসছে না। বারবার বাবার কথাগুলো মনে পড়ছে। অনেকক্ষণ পর পরি এবার ওর চুলে হাত বুলিয়ে দিতে থাকে। পড়ি, তুমি এখনো ঘুমাওনি কেন? না। পরি শুভ্র চুলে হাত বুলিয়েই যাচ্ছে। পড়ি, জানা শুধু আমার মেয়ে না, আমার কাছ থেকে হারিয়ে যাওয়া নিষ্পাপ শুধু একমাত্র শুভ্রার মা। ওকে কিন্তু তুমি কখনো কষ্ট দেবে না, আমি কিন্তু সহ্য করবো না। আচ্ছা, তুমি ঘুমাও তো। শুভ্র একসময় গভীর ঘুমে মগ্ন হয়ে যায় আর পরি সারাটা রাত জেগে থাকে। ফজরের আজানের দিকে ঘুমিয়ে পড়ে। শুভ্র ভোরে উঠে ফজরের নামাজ পড়ে পরীকে ডাক দেয়, কিন্তু ও আর উঠতে চায় না। শেষে শুভ্রকে কোলে নিয়ে গিয়ে ওয়াশরুমে রেখে শাওয়ার চালু করে দেয়। পানি গায়ে পড়তে পরি চিল্লিয়ে উঠে বলে, এটা কি হলো? এই ভোরে আমাকে এখানে দাঁড় করালা? যাও নামাজ পড়ে আবার ঘুমাও। শুভ্র পরীকে নিয়ে ভিজছে একসাথে। পরি শুভ্রকে জড়িয়ে ধরে বলল, শুভ্র, ভালো করেই বলতে পারতাম। আমি ভেবে পাই না শুভ্র আমার মতো মেয়ের জীবনে তোমার মতো হীরা আসলো কিভাবে। শুভ্র পরি কপালে একটা কিস করে বলল, আমি না, তুমি আমার জন্য পরশ পাথরে আসছো, যার শুক্রে আমি আদায় করতে পারবো না। ফ্রেশ হও। বলে শুভ্র ওয়াশরুম থেকে বের হয়ে আসলো। সব কাজ কমপ্লিট করে এসে নামাজ পড়ে শুভ্রকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল পরি। তারপর থেকে অনিতার সাথে আরো বেশি সময় কাটাতে লাগলো শুভ্র। এই মাটাকে শুভ্র খুব ভালোবাসে। এভাবেই ওদের সুখের দিনগুলো কাটতে লাগলো। বাসায় অর্পিতার বিয়ের কথা চলছে। পাত্র খুব ভালো পরিবারের ছেলে এবং ছেলেটি অনেক চমৎকার, তাই পরিবার রাজি হয়ে গেছে। কিন্তু শুভ্র মনে খটকা লাগলো, কারণ অর্পিতার হবু বর মানে রনক আকিকের ছোটবেলার ঘনিষ্ঠ বন্ধু। আকি কোনো প্ল্যান করে কাজটি করেনি তো? শুভ্র সরাসরি রনককে ওর অফিসে ডাকে। দুপুরের পর রনক শুভ্র অফিসে গেল। হেই শুভ্র, কেমন আছো? আর আমাকে এখানে কেন রাখছো? শুভ্র রুমে একজনকে ডেকে রনকের জন্য নাস্তা দিতে বলল। এবার শুভ্র রনকের দিকে তাকালো। রৌনক, যদি তোমার শত্রুতা থাকে সেটা শুধুমাত্র আমার সঙ্গে, তাহলে আমার সাথে সামনে লড়ো, কিন্তু আমার ছোট্ট বোনের লাইফ নিয়ে খেলো না। আমি কিন্তু একদমই সহ্য করবো না। শুভ্র, তোমার আর আকিকের দ্বন্দ্ব সম্পর্কে সব জানি আমি। বৌদিকে নিয়ে ওর সাথে তোমার ঝামেলা, তবে টেনশন নিও না, আমি সত্যি অর্পিতাকে পছন্দ করি। তাই তুমি নিশ্চিন্তে থাকো, আমার দ্বারা তোমার ক্ষতি কোনোদিনই হবে না, অন্তত আমি বেঁচে থাকতে কথা দিলাম তোমায়। শুভ্র রনকের কথা শুনে অনেকটা নিশ্চিত হয়ে গেল। যা হোক, আকিকের মতো অন্তত এ না, কারণ শুভ্র খুব ভালো করে এই মানুষকে চেনে তার কথাবার্তায়। অর্পিতার বিয়েটা ঠিক হয়ে যায়। বাসায় একটাই আদরের মেয়ের বিয়ে, তাই কোনো কমতি রাখতে চায় না সবাই। 1 মাস আগে থেকে আয়োজন। রনকে নাকি 2টা বৌদি আছে, সেই স্টাইলিশ। তাদের সাথে পাল্লা দিয়ে নিদ্রা আপু আর আমাকে নাকি চলতে হবে। এটা নিদ্রা আপুর ধারণা, কিন্তু সমস্যা হয়ে গেল আমাকে নিয়ে। আপু তাই এই 1 মাস আগে থেকে আমাকে ট্রেনিং দিতে শুরু করলো, কিভাবে চলতে হবে এবং সব কিছু সম্বন্ধে জানতে হবে, এগুলো আর কি। কারণ নিচে যেন
আমি না থাকি, উফ, মনে হয় আমি নতুন স্কুলে ভর্তি হয়েছি। আমাকে নিদ্রা আপু তার কাছে বেশিরভাগ রাখে, শুভ্রকে সময় দিতে পারে না। শুভ্র একদিন প্রচণ্ড রেগে গিয়ে ওর মাকে বলল, মা, বৌদি আমার বউকে শেষ করে দিল। বৌদি কি শুরু করেছে? সেদিনে ঘটনা কি প্রতিশোধ নিচ্ছে আমার সঙ্গে? পরীকে এত স্টাইলিশ বানাতে কে বলেছে? আমার অবুজ বউকে চালাক বানিয়ে আমার ব্যান্ড বাজা ধান্দা বৌদি, তাই না? আরে ছাড় তো, একটু মজা করছে দুইটা মেয়ে, আর তোর সেটাও সহ্য হচ্ছে না? আমার বউকে নিয়ে যদি এত টানাইসরা না করতো তাহলে সহ্য হতো মা। কিন্তু তিনি তো একা কাজ করছেন না, পরীকেও সাথে নিয়েছে। আমার একটা কথাও শুনবে না পরী এরকম চলতে থাকলে। কেন, তোর কোন কথাও শোনেনি আমাকে বল। ধুর, সবাই যার যা ইচ্ছে মতো কাজ করছে। বলেই শুভ্র চলে গেল। সেদিন রাতে বাসার সবাই মিলে মিটিংয়ে বসে গেল। কত লোক, খাওয়া দাওয়া, ডেকোরেশনের কাজ, প্লেস ঠিক করা, সব মিলিয়ে কত টাকা খরচ হবে সব কিছু নিয়ে আলোচনা হচ্ছে। বাবা জান্নাতকে নিয়ে বসে আছে, আমি দিদুনের সাথে বসেছিলাম, আর সবাই কথা বলছে। আমি চট করে বলে উঠলাম, আমার একটা আবদার আছে দাদু, বিয়েতে যতগুলো মেহমান আসবে তাদের থেকে একটাও গিফট নেব না আমরা অর্পিতার বিয়েতে কারো কাছে বিন্দু পরিমাণও ঋণী হতে চাই না। ওই ছুরি, কি বলিস? সবাই তো ভালোবেসে গিফট দেয়, আর না নিলে তো গেস্টরা মন খারাপ করবে। আর তুই হয়তো জানিস না, গিফট নিয়েও বিয়েতে প্রতিযোগিতা চলে। চলুক, কিন্তু আমরা গিফট নিচ্ছি না, এটাই ফাইনাল। বলেই শুভ্রের দিকে তাকাতেই চুপসে গেলাম। চোখ গরম করে আমার দিকে তাকিয়ে আছে। আমি মিনমিন করে বললাম, আল্লাহ গো, কিছু ভুল বলে ফেললাম নাকি? পরি, তোমারটা অনেকেই তো মেনে নেবে না মা, মনোমালিন্য পর্যন্ত হয়ে যাবে। কেন? কার্ডে আগে ছাপিয়ে দেবেন, কঠোরভাবে কথাটা লিখবেন, তাহলেই তো লেটা চুকে যায়। পরে জিভে কামড় দিয়ে বলল, সরি, ঝামেলা শেষ হয়ে যায়। এবার অনিল, নিতাই আর কৌশিক উচ্চ স্বরে হেসে উঠল। আমি আর চোখে শুভ্রের দিকে তাকিয়ে দেখলাম ও মুচকি মেরে হাসছে। যাক, আমার সাহেব একটু হেসেছে। নিদ্রা, তোমার কি কোনো আবদার আছে পরির মতো? বাবা, ডেকোরেশনের কাজগুলো আমি দেখব, আর বাহির থেকে নাচের শিল্পী আনবো, এতেই আমি খুশি। আচ্ছা ঠিক আছে, তোদের দুজনের কথাই রাখলাম, আরও থাকলে বলো। না বাবা, আমাদের কিছু শখ নেই। নিদ্রার পরই দুজনে একসাথে কথাটি বলে উঠল। ওকে, তাহলে সব কমপ্লিট। কাল থেকে কাজে লেগে যাও সবাই। মিটিং সমাপ্ত। বৌদি আর অর্পিতা মিলে আমাকে নাচের ট্রেনিং দিতে লাগলো। একসাথে শপিং করা, ইচ্ছে মতো ঘুরে বেড়ানো, সব কিছু চলতে লাগলো। শুভ্রকে টাইম দেওয়ার মতো সময় একদমই আমার নেই। শুভ্র রাগ করে পরীর সাথে কথা বলা টোটালি অফ করে দিয়েছে। ও যখন ওগুলোতেই মেতে উঠেছে, ওগুলো নিয়েই থাক। অনিতা সন্ধ্যার পর নিদ্রা আর পরীকে নিয়ে বসে রুমের ভেতরে একটার পর একটা গহনা বের করে দেখাচ্ছে। তার বিয়ের দিন কে কি পরবে এইসব আর কি। বিমলাও ওদের সাথে আছে। পরী তো হা করে আছে এতগুলো গহনা দেখে, জীবনে দেখেনি এত গহনা। গহনা দেখে ওর বুকের ভিতর থকথক করতে লাগলো, কেমন জানি অস্বস্তি হতে লাগলো ওর। মা, তোমরা দেখো, আমি রুমে গেলাম। বলেই পরী নিচে এসে ওর দাদুর কাছে বসে পড়ল। নিদ্রা, অনিতা, বিমলা তো অবাক। একবার তাকিয়ে আবার দ্বিতীয়বার তাকালো না। এ কেমন মেয়ে! মা, পরীকে যত দেখি ততই অবাক হই। এর ভেতর শুভ্রর অস্তিত্ব ছাড়া আর কিছু নেই। সবই মনে হয় ওর কাছে ফিকে জিনিস। পরীর মতো মেয়ে আমি কোনোদিন দেখিনি। আরে এমন কেন, সেটার কারণও খুঁজে পাইনি। তাই তো দেখছি, গয়নাগুলোতে হাত অবধি দিল না। শুভ্র এমন সময় জান্নাতকে কোলে নিয়ে ওর মায়ের রুমে এসে বলল, পরী কোথায় মা? আমি কাজ করব, জান্নাতকে নিয়ে কাজ করতে পারছি না। আমাকে দাও শুভ্র। বলেই নিদ্রা জান্নাতকে কোলে নিয়ে আদর করতে লাগলো। শুভ্র, পরি গয়নাগুলো দেখেই মন খারাপ করে বাইরে চলে গেল কেন? তুই কি এর কারণ জানিস? শুভ্র গহনাগুলোর দিকে তাকিয়ে থেকে কিছুক্ষণ পর দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি রুমে টাকা অবধি এনে রাখতে পারি না ওর জন্য, আনলে ওর অজান্তে রেখে দিতে হয়। তার নাকি সমস্যা হয়, মাত্র 2000 টাকা একসাথে দেখলে তার নাকি সমস্যা শুরু হয়ে যায়। এত টাকা নিয়ে সে কী করবে এই ভেবে, এটাই নাকি তার কাছে অনেক টাকা। আর আজ এতগুলো গয়না একসঙ্গে দেখেছে, তার মানে দেখো কোথাও হিমড়ি খেয়ে পড়ে আছে। ওর বেশি কিছু দেখে গা হাত পাকাবে, তাই ওকে এতগুলো না দেখানোই বেটার ছিল মা। শুভ্র রুম থেকে বের হয়ে যায়। পরি নিতাইকে নিয়ে বাসার বাইরে হাঁটছে আর নিতাইয়ের থেকে পুরনো দিনের গল্প শুনছে। দাদু, শুভ্রের কি কোনো অতীত আছে? এবার নিতাই চুপ করে গেল। তার মানে শুভ্র পরীকে কিছুই বলেনি। সেটা শুভ্রর কাছ থেকে জেনে নেবা। কেবল শীতের আমেজ পড়ছে, তাই একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। একটু পর অর্পিত এসে যোগ দিল। তিনজন মিলে কথা বলছে আর হাঁটছে।
লাইটের আলোকিত বাগানের রাস্তায় হাঁটতে বেশ লাগছে। অর্পিতা সুইমিং পুলে বসে পা পানিতে নামিয়ে দিল আর পরি কাছে এসে বসলো। নিতাইয়ের হাঁটুতে ব্যথা, তাই দাঁড়িয়েই রইল। দূরে কাছে লোক ছিল, তাকে ইশারা করে পরি একটা চেয়ার আনতে বলল। চেয়ার আনলে নিতাই সেখানে বসে পড়ল। বৌদি, পানিতে পা দাও, দারুণ লাগবে। না না, তুমি দাও, আমার ভয় করে কেউ যদি পা টেনে নিয়ে যায়। এবার নিতাই এদের দুজনকে ভূতের গল্প বলে ভয় দেখাতে লাগলো। এইটা হয়েছে ওইটা হয়েছে বলে অনেক কথা। নিদ্রাও কিছুক্ষণ পরে এসে এদের সাথে যোগদান দিল। দাদু, ভয় দেখান কিল্লায়। এমনি আমার সমস্যা, তার ভিতর এই সময় এগুলো কথা বলছেন। পরি, তোমার কথাগুলো আমার কিন্তু দারুণ লাগে। অনেক অঞ্চলের ভাষা এক বাক্যতে সাজিয়ে ফেলো। দাদু, পরি অনেক নাচ শিখছে, দেখবেন? ওকে দেখাও, আমারই ভালো, এই বয়সে নাচ বউদের নাচ দেখতে পাচ্ছি। পরে শুরু করো বলেই নিদ্রা ওর ফোনে গান চালিয়ে দেয়। আমার লজ্জা লাগছে আপু, আমি পারবো না। তুমি আর আমার মান সম্মান রাখবা না। বলেই পরীকে একটা ধমক দেয় নিদ্রা। শেষে পরি নিচে দেখালো ওদেরকে। গুড জব পরি, সব তোমার মনে আছে দেখছি। আচ্ছা, তুমি কোনগুলো গয়না পরবা ঠিক করেছো? আপনি চুজ করে দিন আপু। সব সময় নিজেকে অন্যের দাসী হিসেবে কেন পরিচয় দাও পরি? তুমি কেন নিজের লাইফটা নিজের মতো গড়তে পারো না? অন্যের ওপর কেন এত ডিপেন্ড করো? এবার পরির মন খারাপ হয়ে গেল, চুপ করে আছে ও। কি সব বলছো নিদ্রা? ওর মন খারাপ করে দিলা তো? না দাদু, ওকে শিখতে হবে না? এভাবে কেন ও থাকে? আমাকে ওকে এভাবে দেখতে একদম ভালো লাগে না। নিজের জীবন বলতে তো কিছু আছে নাকি? শুভ্র ব্যালকনিতে দাঁড়িয়ে সব শুনছে। এতক্ষণ ও পরি নাচ দেখছিল। শুভ্র ব্যালকনির নিচে কয়েক হাত দূরেই সুইমিং পুল, তাই ভালোভাবেই সব শুনতে পেল। শুভ্র নিদ্রার কথা শুনে কিছুটা রেগে গেল। এই বৌদি আমার বইটাকে একদম শেষ করে দিল আত্মীয়তার নাম দিয়ে। কবে না যে ছোট ছোট ড্রেস পরে আবার সার শহর ঘুরিয়ে এনে পড়বে। দেখো তো শুভ্র, তোমার পরি কত উন্নতি করেছে। আমি কিছু তো একটা করতে হবে, এভাবে চলতে দেওয়া যাবে না। রাতে রুমে এসে পরি ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। শুভ্র রুমে ছিল না। জান্নাতকে নিজের কাছে নিয়ে শুয়ে পড়ল পরি। কিন্তু নাচ প্র্যাকটিস করার জন্য পা ব্যথা করতে লাগলো। শুধু একবার এই পাশ হচ্ছে আর ও পাশ হচ্ছে, ঘুমোতে আর পারছে না। শুভ্র রুমে এসে পরীকে ওই অবস্থায় থেকে বলল, কি হয়েছে? ওরম কাটছো কেন তুমি? জানা তো যাবে তো? আমার পা চাবাচ্ছে। আমি বুঝলাম না, পা আবার কি করে যাবে? পা ব্যথা করছে শুভ্র। ও, এই সমস্যা। বলে অসহায়ভাবে শুভ্রের দিকে তাকালো পরি। বেশ হয়েছে, নাচবে না? এবার বেলি ডান্স দিয়ে পেটে এক্সারসাইজ হবে। সাথে অনেক ডান্স আছে, সেগুলো প্র্যাকটিস করো, কেমন? শুভ্র, সত্যি আমার পা ব্যথা করছে, আমাকে একটু মেডিসিন দিবা? না, একদম না। যেমন আছে তেমন থাকো। আমাকে তো টাইম দেওয়ার মতো সময় পর্যন্ত হয় না, আর এখন ঠেলায় পড়ে আমার কাছে আসছে। শুভ্র, আমি বাকি নিব না, এর বিনিময়ে তোমাকে কিছু দিব। তুমি যেটা চাও, যা খেতে চাও আমি তাই বানিয়ে খাওয়াবো। একটা মেডিসিন দাও না। যা যা খেতে চাইবো তাই দেবে তো? কথার খেলাপ করলে কিন্তু হবে না, আগেই বলে দিলাম। ওকে, তাই দিব। তাও দাও তুমি। ওকে, শুয়ে পড়ো, আমি দিচ্ছি। বলেই শুভ্র এসে ওর পাটা মেসেজ করে দিতে লাগলো। পরি চট করে উঠে বসে পা সরিয়ে নিল। কি করছো তুমি? পায়ে হাত দিচ্ছ কেন? আমি মেডিসিন চাইছি। শুয়ে পড়ো, এটাই মেডিসিন। এর বিনা অবশ্যই তোমার কাছ থেকে কিছু নেবো কিন্তু। বলে আবার ওর কাজ শুরু করে দিল শুভ্র। পরি ঘুমিয়ে পড়েছে। শুভ্র উঠে ফোনটা নিয়ে ব্যালকনিতে গিয়ে কল দিল। ফোনের ওপরে হ্যালো বলতেই শুভ্রের দুই চোখ বেয়ে কয়েক ফোঁটা অশ্রু ঝরে গেল। স্যার, কেমন আছেন? ফোনের অপর পাশে আর কেউ নয়, সেটা ছিল অর্ণব মুখার্জি, যে কিনা মাধুরীর বাবা, যাকে শুভ্র এতদিন স্যার বলেই ডেকে আসছে। অর্ণব অনেকক্ষণ চুপ করে থেকে তার ওয়াইফ আশাকে জোরে ডাক দেয়। আশা কাছে আসলে অর্ণব বলল, আশা, শুভ্র কল দিয়েছে, কথা বল। কেন নানু ভাই, আপনি আমার সঙ্গে কথা বলবেন না? অর্ণব থমকে যায় নানু ডাক শুনে, কারণ কখনো শুভ্র তাকে এই নামে ডাকেনি। শুভ্র তো জানে না সে তার নানু নয়। অনিতা আর অনিলের সাথে মাঝে মাঝে কথা বলে শুভ্রের খোঁজ নেয়, কিন্তু শুভ্রের নাম্বার থাকা সত্ত্বেও কল দিতে পারেনি কোনোদিন অর্ণব। কেমন আছো শুভ্র? শুনলাম তোমার নাকি মেয়ে হয়েছে, তাকে দেখাবে না? এবার শুভ্র কল কেটে দিয়ে ভিডিও কল দেয় অর্ণবকে। অর্ণব চোখে জল মুছে কল রিসিভ করে। আশার অর্ণব অনেকদিন পর শুভ্রকে দেখছে। শুভ্র, তুমি তো শুকিয়ে গেছো অনেক, তুমি নিশ্চয়ই খাবার ঠিক মতো খাও না? না, ঠিক আছে আমি। বলে শুভ্র ওদের দিকে চেয়ে থাকে অনেকক্ষণ। তারা যে কান্না করছে এটা শুভ্র বুঝতে পারে। স্ক্রিনের উপরে শুভ্র হাত দেয়। স্ক্রিনের উপর শুভ্র হাত দেখে চোখ বন্ধ করে ফেলে আসা শুভ্রকে অনুভব করার চেষ্টা করে। শুভ্র, তোমার মেয়েকে দেখাও। জি অবশ্যই।
বলে রুমে এসে লাইট জ্বালিয়ে শুভ্র জান্নাতকে কোলে নিয়ে সোফায় বসে ওকে দেখালো। আশা তো জান্নাতকে দেখে চমকে ওঠে। এটা কিভাবে সম্ভব? শুভ্রের মেয়ে ঠিক ওর মেয়ের মতোই অনেকটা দেখতে। এটা তো আমাদের মাধুরীর মতো দেখতে। বলেই কেঁদে উঠল আশা। অর্ণব একটু দূরে সরে গিয়ে চোখের পানি ফেলছে। হয়তো শুভ্র সামনে কাঁদতে লজ্জা পাচ্ছে, কিন্তু আশা জান্নাতকে দেখছে আর কাঁদছে, বারবার চুমু খাচ্ছে ফোনে। শুভ্র কথা বলতে পারছে না। শুভ্র এবার ঘুমন্ত পরীর কাছে নিয়ে গিয়ে বলল, নানু আপি, এটা আমার ওয়াইফ। আশা অনেকক্ষণ পরীকে দেখল। অনেক সুন্দর হয়েছে তোমার ওয়াইফ। কি নাম ওর? ওর নাম পরি। নানুকে রাখুন তো, কিছু কথা ছিল। আশা অর্ণবকে ইশারা করলো কাছে আসতে। অর্ণব কাছে আসলে শুভ্র বলল, আমাদের অর্পিতের বিয়ে নানু, আপনাদের অবশ্যই কিন্তু আসতে হবে। তোমার বাবা মা বলেছে শুভ্র, কিন্তু আমরা শেষ যেদিন বাংলাদেশে গিয়েছি সেদিন তুমি আমাদের সাথে ছিলে। আমি একা যেতে পারবো না। বাবা তুমি এসে নিয়ে যেও আমায়। কোনো একদিন সেই অপেক্ষায় রইলাম। তার মানে আপনারা আসবেন না? আমি শূন্য হাতে ওখান থেকে ফিরে এসেছি, তাই যেতে মন কাঁদে। তুমি সময় করে আমাকে নিয়ে যেও। নানু, কথা বলে আমার নাম্বারটা ডিলিট করে দিন। মেয়েদের যেন আমার নাম্বারটা না পায়, তাহলে ও কিন্তু আমার সংসার শেষ করে দেবে। জানি শুভ্র, তুমি নিশ্চিন্তে থাকো, তোমার নাম্বার ও পাবে না। তুমি সময় করে এখানে এসো। জি ইনশাল্লাহ, অবশ্যই যাব। অনেক কথা হলো তাদের মাঝে। দেন শুভ্র কলটা কেটে দিয়ে চুপ করে বসে রইল। ওর কিছুই ভালো লাগছে না। জান্নাতকে রেখে আবার বেলকনিতে গিয়ে একের পর এক সিগারেট টানতে লাগলো, আর চোখ দিয়ে পানি ছুটতে লাগলো। বিয়ের দিন এগিয়ে আসছে। শুভ্র অর্পিতাকে কথা দিয়েছিল ওর বিয়েতে একটা কনসার্ট করবে, তাই প্রায় 2 বছর পর সব ফ্রেন্ডদের এক করলো এবং সবাই মিলে শুভ্রদের বাসায় রিহার্সালের ব্যবস্থা করে ফেললো। শুভ্র অফিস থেকে এসে ওদের সাথে জয়েন করে। অনেকদিন পর নিশো শুভ্রদের বাসায় আসে। এসে পরীর কাছে যায়। পরি, কেমন আছো? পরীর পেছন দিকে তাকিয়ে নিশুকে দেখে চমকে উঠে বলে, ভাইয়া আপনি? তুমি তো আর খোঁজ নাও না, তাই নিজেই চলে আসলাম। বলেই বেডে বসে পড়ল নিশু। আঙ্কেল আন্টি নূরজাহান খালা আম্মা কেমন আছে? আর ঈশিতা আপু? ওরে বাব্বা, এতগুলো প্রশ্ন একসাথে, কোনটা রেখে কোনটা জবাব দিব বলো? একটা একটা করে দিন। আপনি বসেন, আমি আপনার জন্য নাস্তা নিয়ে আসি। এই ওয়েট ওয়েট ওয়েট, আমি নিশ্চয়ই নাস্তা খেতে আসিনি এখানে, তোমার সাথে গল্প করতে আসছি। তোমার মেয়ে কই? দোলনায় ঘুমিয়ে আছে। আচ্ছা যাও, নাস্তা নিয়ে এসো, কিন্তু তুমি নিজের হাতে বানিয়ে নিয়ে আসবা। ওকে। বলে পরি চলে গেল। নিশু জান্নাতকে কোলে নিতে ওর ঘুম ভেঙে যায়। আজ ও তো কান্না অবধি করছে না। নিশু দিকে তাকিয়ে ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে। নিশু জান্নাতের কপালে চুমু খেয়ে ওর মাকে কল দিল। রেশমা কল রিসিভ করতে একটা বাচ্চাকে দেখে অবাক হলো। নিশু, এটা কে? মা, আমাদের পরীর মেয়ে জান্নাত খুবই সুন্দর না? মাশাআল্লাহ, অনেক সুন্দর। বলে নিশুর বাবাকে দেখালো আর নূরজাহানকে ডেকেও দেখালো। নূরজাহান তো কেঁদেই ফেললো। পরীর সাথে মাঝে মাঝে কথা হয়, কিন্তু দেখা হয়নি তার জান্নাতকে আর। এগিয়ে নূরজাহান কষ্ট করে 6 মাস অবধি দেখাশোনা করেছে। এই তোমার কানাকাটি থামাও তো, আমি রাখছি। বলেই নিশু কল কেটে দেয়। পরীর নাস্তা এনে নিশুর পাশে দাঁড়িয়ে বলল, ও জেগে উঠেছে? অনেক আগেই উঠে গেছে পরী। তোমার মেয়েকে দাও, আমি নিয়ে যাই। আর তাছাড়া তো তোমার মেয়েকে আমার দিতে চাইছিলে না? আমি চুপ করে ওনার কথাগুলো শুনে বললাম, ভাইয়া শুভ্র আমাকে শেষ করে দেবে এই কথাটা আর একবার শুনলে, তাই আর বলবেন না প্লিজ। শুভ্রর সাথে তোমার সব ঠিক হয়ে গেছে পরী? কোন দিন আবার কি হলো? ভাইয়া যে কোন দিন ঠিক হবে? আমরা তো আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তুমি আগে থেকে আরো কিউট হয়ে গেছো পরী। বলে ঈশিতাকে কল দিল নিশু। ঈশিতা দেখ, আমাদের পরীর জান্নাত। বলে অনেক কথা বলল। পরেও ঈশিতার সাথে কিছুক্ষণ কথা বলল। এর মধ্যে নিশু সব নাস্তা খেয়ে বলল, দারুণ নাস্তা বানাতে পারো তুমি পরী। এবার তো প্রতিদিন আমাদের সাথে দেখা হবে। আর শোনো, ভুলেও যেন আমাদের রিহার্সেল রুমে যেও না, তাছাড়া শুভ্র তোমার আস্থা রাখবে না। পরি শুধু মুচকি একটা হাসি দিল। ওকে, তুমি থাকো, আমি গেলাম। বলে নিশু চলে গেল। আমি আর রুম থেকে বের হই। বাসায় মানুষজন আসতে শুরু করে দিয়েছে বিভিন্ন ডেকোরেশনের কাজগুলো করতে। খুব প্রয়োজন ছাড়া রুম থেকে একদম বের হই না। জান্নাতের নখগুলো বড় হয়ে গেছে। আমি রুমে বসে ব্লেড দিয়ে নখ কেটে দিচ্ছিলাম। জান্নাত শুধু নড়ে যাচ্ছে। মা, নড়ো না, হাত কেটে যাবে। এমন সময় নিদ্রা আপুর রুমে ঢুকে সেদিকে তাকাতেই জান্নাত মাম বলে চিৎকার করে উঠল। আমি ওর দিকে তাকিয়ে দেখি ওর হাত দিয়ে রক্ত বের হচ্ছে। আমার বুকের ভেতর মোচড় দিয়ে উঠল।
ওর হাত কাটা দেখে। আমি কি করে ফেললাম? নিদ্রা দৌড়ে এসে পরীকে বকতে লাগলো। কি তুমি সাবধানে কাজ করবে না? আর ব্লেড কেন ব্যবহার করছো? নেইল কাটার কি হয়েছে? তোমার হুঁশ কবে হবে? পরীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। জান্নাতের আঙুল মুখে নিয়ে পরি বলল, সরি বাবা, আমি তোমার খেয়াল রাখতে পারিনি। ওর কান্না থামানোর চেষ্টা করতে লাগলো পরি। পরি, শুভ্র দেখলে তোমার কি হাল করবে জানোই তো। সাবধানে কাজ করবে না? আমার ভুল হয়ে গেছে আপু। বলেই পরি জান্নাতকে ফিডিং করাতে লাগলো। এবার জান্নাত থেমে গেল এবং দুধ খেতে লাগলো। বাবা বা শুভ্রর কাছে ওকে নিয়ে যেও না কিন্তু, তাহলে তোমার অবস্থা খারাপ করে ছাড়বে। বলে জান্নাতের নখের দিকে তাকাতেই দেখলো রক্ত নেই বা কাটা বোঝা যাচ্ছে না। পরি, তুমিও সব রক্ত চুষে খেয়ে নিছো? আজব তো। আমি এরকমই, প্রিয়জনের রক্ত নষ্ট করি না, এভাবেই খেয়ে ফেলি। রাতে শুভ্র এসে ফ্রেশ হয়ে উজু করে নামাজে দাঁড়াবে এমন সময় জান্নাত বাবা বলে ডেকে ওঠে। শুভ্র জান্নাতের কাছে যেতেই জান্নাত শুভ্রের কোলে উঠে গলা জড়িয়ে ধরল। আমি জান্নাতকে কোলে নিতে গেলেও ও আসবেই না। শুভ্রের গলায় জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। ধমক দিতে গিয়েও দিলাম না আর, কারণ শুভ্র আমাকে জ্যান্ত কবর দেবে ওকে যদি ওর সামনে ধমক দিই। জান্নাত বাবা নামাজ পড়বে তো, আমার কাছে আসো মা, শুভ্র বলল। আচ্ছা থাক। বলেই ওকে বুকে নিয়ে এক হাত ধরে নামাজ পড়ল। আল্লাহ, শুভ্র কিভাবে একে নিয়ে নামাজ পড়ল? জান্নাতের মনে হয় মজা লাগছিল যখন শুভ্র সেজদাতে যাচ্ছিল। শুভ্রকে বললাম, তুমি কি এটা কিভাবে করলে এত সহজে? আমার মাথায় এই বুদ্ধিটা আসতো না কখনো। তোমার মাথায় কিছু থাকলে তো আসবে। কুবুদ্ধি জাহাজ তো তুমি আবের। শুভ্র ইনসাল্ট কেন করো? আমিও কোনো না কোনো দিক থেকে স্পেশাল। আমাকে নাস্তাল করে স্পেশালিস্ট তুমি, যাকে বলে ভালোবাসার খুনসুটি। দিনরাত এভাবেই অনেকটা কেটে যায়। এর মধ্যে একদিন অর্পিতাকে ওর শ্বশুরবাড়ির লোকেরা আশীর্বাদ করে গেল। এক রাতে আমি কানে ইয়ারফোন দিয়ে ইউটিউবে একটা গান নাচ দেখছিলাম। নিদ্রা আপু দেখতে বলছিল, তাই শুভ্র রুমে এসে বলল, কি দেখছো পরি? কিন্তু পরি শুভ্র কথা শুনতে পায় না, বসে গানই দেখছে। শুভ্র আর কিছু না বলে ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ল। পরির কাছে শুভ্র এসে শুয়ে পড়তেই পরি ফোনটা রেখে বলল, শুভ্র তুমি কখন আসলে? সারাদিন ওটা কানে দিয়ে থাকলে শুভ্রকে দেখতে পাবে না তুমি। ওগুলো নিয়ে থাকো তুমি। সরি, আমি বুঝতে পারিনি তুমি আসছো। তুমি চেঞ্জ হয়ে গেছো পরি, তোমার চেঞ্জ হওয়া আমার কাছে অনেক কষ্টদায়ক। শুভ্র পাশ ফিরে শুয়ে পড়ল। পরি শুয়ে পড়ে পেছন দিক থেকে শুভ্রকে জড়িয়ে ধরে বলল, আমি নিজেও বুঝতে পারছি আমি চেঞ্জ হয়ে গেছি শুভ্র। বিয়েটা শেষ হয়ে যাক, সব ঠিক করে নিব। নিদ্রা আপুর কথা ফেলতে পারি না যে। আমার থেকে বৌদি তোমার কাছে বড় হয়ে গেল? একদম না, তুমি তো তুমি, তোমার সাথে কোনো কিছুর তুলনা হয় নাকি? শুভ্রর ঘাড়ে বারবার মুখ ঘষছে পরি। প্রয়োজন পড়লে আমার কাছে আসো, তাই না? শুভ্র পাশ ফিরে পরির দিকে তাকালো। না, কিসের প্রয়োজন? তোমার উপর একমাত্র আমার অধিকার, তাহলে শুধু প্রয়োজন কেন? এমনি যখন তখন তোমার কাছে আসতে পারবো। পরি শুভ্র বুকের মধ্যে ঢুকে পড়ল। শুভ্র বুকের স্পন্দন শুনতে পাচ্ছে পরি, যেটা শব্দ পরির কাছে সবচেয়ে প্রিয় অনুভূতি। শুভ্র পরির কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বেড থেকে উঠে এসে বক্সে একটা ঠান্ডা গান চালু করলো। পরি আসো, আমি তোমাকে কাপল ডান্স শেখাই। পরি শুভ্রর কাছে এসে বলল, তুমি এটাও জানো? আমেরিকা থাকতে বান্ধবীদের সাথে এই নাচটা আমি কয়েকবার করেছিলাম, ওখানে ওগুলো সিম্পল ব্যাপার। বলেই পরীকে এক টানে বুকে টেনে নিল শুভ্র। শুভ্র, তোমার গার্লফ্রেন্ড ছিল ওখানে? গার্লফ্রেন্ড তো অনেক ছিল, কিন্তু প্রেমিকা ছিল না। বলেই পরীকে নিয়ে কাপল ডান্স করতে লাগলো শুভ্র। তুমি কি ড্রিঙ্ক করতে আগে? অনেক করেছি, এমনকি ড্রিঙ্কস করে 2 ঘন্টার পর 5 দিন হসপিটালে ছিলাম। বলেই শুভ্র পরীর হাত ধরে ঘোরালো। আমি ভুলে ড্রিঙ্ক করেছিলাম, তার জন্য তুমি কেন শাস্তি দিয়েছিলে আমায়? পরে ওটা আমার অতীত ছিল, যেখানে ওগুলো কাজ করা স্বাভাবিক আমার কাছে ছিল, কিন্তু এটা আমার বর্তমান। বলেই শুভ্র পরীর কোমরে হাত দিল। তুমি কোনো নারীর সাথে শারীরিক সম্পর্ক করেছো আমি বাদে? পরি, তুমি কি আমার সঙ্গে বিয়ে হওয়ার আগে অবৈধ হয়ে কাজটা কার সঙ্গে করেছিলে? ছি, তুমি কি সব বলছো? আমি কেন এগুলো কাজ করতে যাব? তোমার মাথা ঠিক আছে? তাহলে তুমি কেন আমাকে এই ধরনের প্রশ্ন করছো? আমার নারীর প্রতি কোনো আসক্তি জাগেনি কখনো। আমি পৃথিবীর কয়েকটা হাইফাই বাড়ি ড্রিঙ্কস করেছি, ভার্সিটিতে অনেক ওকেশনে বান্ধবীর সাথে ডান্স করেছি, প্রচুর ট্রাভেল করেছি, আরও অনেক কিছুই, কিন্তু সেগুলো সব ওপেন প্লেসে করেছি। আমি একটা ফ্যামিলি থেকে পড়াশোনা করতাম, ফ্যামিলিটা অনেক মার্জিত ছিল, তাই আমি এখনও লিমিট ক্রস করিনি।
তুমি হয়তো জানো না, আমার এসবের সাথী ছিল ওই পরিবার 50 বছর বয়সী একটা আঙ্কেল। আমার ভার্সিটির শিক্ষক ছিল সে। তার সন্তানদের সময় দিত না, যতটা সময় উনি আমাকে দিতেন। এখন বুঝি কেন উনি আমার সাথে সবসময় থাকতেন। তাই নোংরা কাজ করা আপনার জন্য অসম্ভব। আমি পড়াশোনা ফাঁকে ফাঁকে করতাম এগুলো। আমার টার্গেট ছিল অন্য কিছু হওয়ার, কিন্তু লেখাপড়া শেষ হওয়ার পর আমাকে একদিনেরও বেশি সেখানে এনজয় করার সুযোগটা দেয়নি। দেশে ফিরে আসি। আমি এখন যে পেশায় আছি সেটা আমার পছন্দ হয়, তাই এটার জন্য ট্রাই করতে প্রথমে চান্স পেয়ে যাই। তুমি যেহেতু পবিত্র, তাই বিয়ের আগে আমি এই ব্যাপারে পবিত্র ছিলাম। যে যেমন তার জীবনসঙ্গী তেমনই হবে, এটা কি তুমি জানো না? তুমি মেয়েদের এভাবেই ছুঁয়ে ডান্স করছিলে না? কাপল ডান্স এভাবে করতে হয় পরি। কথাটা শোনার পরই পরি শুভ্রকে একটা জোরে ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে সরিয়ে দিয়ে বলল, আমাকে একদম ছুবে না, আমার কাছে আসবে না একদম। পরি রুম থেকে বের হয়ে যায়। শুভ্র স্তব্ধ হয়ে গেল পরির এমন আচরণে। এই রাতে পরি বাসা থেকে বের হয়ে সুইমিং পুলে বসে পানিতে পা ডুবিয়ে বসে রইল। আজ আর তার কোনো ভয় করছে না, কারণ ও খুব কষ্ট পেয়েছে। চোখের পানি মানছে না। শুভ্র অন্য মেয়েদের সাথে বলেই কান্না করতে লাগলো। শুভ্র বেলকনিতে দাঁড়িয়ে পরীকে দেখছে। পরীর ব্যবহারে শুভ্র অত্যন্ত কষ্ট পেয়েছে। শুভ্র একটা সিগারেট ধরিয়ে টানছে আর পরীকে দেখছে। অনেকক্ষণ পর পরী পুল থেকে উঠতেই শুভ্র বেলকনি থেকে রুমে এসে লাইট অফ করে দিয়ে শুয়ে পড়ল। পরী রুমে এসে দেখে শুভ্র ঘুমিয়ে পড়ছে। শুভ্র তুমি খুব খারাপ বলে আর একটিও কথা না বলে শুয়ে পড়ল। আজ অর্পিতার গায়ে হলুদ। দুজনের হলুদ কমিউনিটি সেন্টারে হচ্ছে একসাথে, কিন্তু বিয়ে হবে শুভ্রতের বাসায় আর বৌভাত রণকদের বাসায়। সন্ধ্যায় সবাই রওনা দিল কমিউনিটি সেন্টারে, কিন্তু পরী আর নিতাইকে কোথাও দেখা গেল না। অনিল জান্নাতকে নিয়ে আছে। জান্নাত একটা হোয়াইট ফ্রক পরেছে, অসম্ভব সুন্দর লাগছে। শুভ্র পরীকে বারবার কল দিচ্ছে কিন্তু রিসিভ করছে না। শুভ্র এখানে আকিককে দেখেছে, এটাই শুভ্রের চিন্তার বিষয়। পরে নিতাইয়ের সামনে বসে আছে সাদা একটা লেহেঙ্গা পরে। এটা শুভ্র দিয়েছে, ম্যাচ করে সব ভারী গহনা অবধি। শুভ্র ড্রেসটা বেডে রেখে দিয়েছিল, আর পরে ওটা নিয়েই নিতাইয়ের সাথে পার্লারে এসেছে। দাদু যেভাবে বলবে ওভাবেই সাজিয়ে দেন। কারণ এর আগের বারও নিতাই সাজের ব্যাপারে খুব দক্ষতার পরিচয় দিয়েছিল। এবারও তাই হলো, খুবই হালকা মেকআপ। যেহেতু শীতের আওয়াজ চলে আসছে, তাই চুলগুলো ছেড়ে দিতেই বলল নিতাই। শুধু কয়েকটা সাদা গোলাপ গেঁথে দিল চুলে, ব্যাস কমপ্লিট। ম্যাম, আপনাকে দারুণ লাগছে। হাতের চুড়িটা খুলে ফেলে। না না, ওটা আমার বিয়ের চুড়ি, থাক ওটা। এর সাথে ম্যাচিং করে চুড়ি পরে দিন। দাদু, আমাকে ভালো দেখাচ্ছে তো? এক কথায় চমৎকার। শুভ্রের পছন্দ হবে তো? শুভ্রকে সারপ্রাইজ দেব তো, তাই। পরি, এটা কিন্তু ঠিক না। আমি থাকতে শুভ্রকে নিয়ে টানছো কেন? আমি গাছ বড় করলাম আর শুভ্র নিয়ে যাবে? যার জিনিস সেই তো নেবে দাদু। পরিয়া নিতে গাড়িতে চড়ে রওনা দিল। তন্নিকে দেখে নিদ্রা ভীষণ ভয় পায়। একে তো ইনভাইট করেনি, তাহলে এই কেন সবার সাথে আসছে? নিদ্রা, কেমন আছিস? তুই এখানে কেন? বিনা দাওয়াতে শুভ্রর বুকে দেখতে এলাম। টেনশন নিস না, দেখিয়ে চলে যাব।